দু-তিনটি দলের মতামত চাপিয়ে দেওয়া মানবে না বিএনপি। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র রুখতে সোচ্চার হওয়ার আহ্বান। রাজনীতিতে ধর্মের ব্যবহার বন্ধে সজাগ থাকার তাগিদ। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল বিদেশিদের ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে গণ অনশনে শ্রমিক কর্মচারীরা। নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ার শঙ্কা। নৌকায় খেলতে খেলতে নদীতে নিখোঁজ। জামালপুরে আরও এক শিশুর মরদেহ উদ্ধার। মৃতের সংখ্যা বেড়ে 4, এখনও নিখোঁজ এক, পরিবারের শোকের মাতম। সীমান্তে মিয়ানমারের মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যের মৃত্যু। স্বজনের আহাজারিতে ভারী গ্রামের বাড়ি ভোলা। জানাজা শেষে দাফন। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন, ঐকমত্য কমিশন তাদের নিজস্ব ও 2 থেকে 3টি দলের মতামত জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। রাজশাহীতে ব্যবসায়ীদের বিভাগীয় সম্মেলনে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবসায়ীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। এদিকে ধর্মকে ব্যবহার করে ফায়দা হাসিলের অপচেষ্টার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় বিভাগীয় ব্যবসায়ী সম্মেলন। এতে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার বক্তব্যে উঠে আসে চলমান রাজনৈতিক পরিস্থিতি। বলেন, ঐকমত্য কমিশন তাদের নিজস্ব মতামত সহ 2 থেকে 3টি দলের মতামত জোর করে চাপিয়ে দিচ্ছে। দেশের মানুষকেই তাদের সিদ্ধান্ত নেয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। আমরা একটা রাজনৈতিক দল, তারা আরেকটা রাজনৈতিক দল। আমরা যেখানে ঐক্যমত হয়েছে, ঐক্যমতের বাইরে গিয়ে তাদের দাবি এখন আমাদের উপর চাপাতে চাচ্ছে, জনগণের উপর চাপাতে চাচ্ছে। বিনিয়োগ স্থবির, ব্যবসা বাণিজ্য ধ্বংসের পথে মন্তব্য করে যারা নির্বাচন বিলম্বিত ও ক্ষতিগ্রস্ত করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবসায়ীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। আপনাদেরকে আওয়াজ শুনতে হবে, এই নির্বাচনকে যারা ক্ষতিগ্রস্ত করতে চায়, এই নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায়, প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের স্বার্থের জন্য ব্যবসায়ীদেরকে সোচ্চার হতে হবে। এদিকে নারায়ণগঞ্জের আজমতে সাহাবা মহাসম্মেলনে যোগ দিয়ে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ধর্মকে ব্যবহার করে ফায়দা হাসিলের অপচেষ্টা রুখতে সবাইকে সজাগ থাকতে হবে। একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে, রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায়, বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায়। তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান হতে হবে। নতুন দেশ গড়তে আওয়ামী রাজনীতি পরিত্যাগ করে আদর্শিক রাজনীতি চর্চার তাগিদ দেন বিএনপির এই নেতা। বাংলাদেশের মুসলমানকে সহি। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে স্পষ্ট না হয়ে সই করে বিএনপি বিপাকে পড়েছে, এমন মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে বরগুনা জেলা এনসিপির কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সভা শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। প্রতীক ইস্যুতে নির্বাচন কমিশনের অবস্থানের সমালোচনা করেন। বলেন, এনসিপিকে শাপলা প্রতীক না দিলে তার ব্যাখ্যা দিতে হবে কমিশনকে। আসন্ন সংসদ নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়া নিয়ে শঙ্কার কথাও জানান তিনি। আমরা তো বারবার করে বলেছিলাম যে আমাদেরকে যেই জুলাই সনদে স্বাক্ষর করতে হবে সেটা আগে আমাদেরকে দেখাইতে হবে। তো ওনারা স্বাক্ষর না দেখে সিগনেচার কেন করলো? ওনাদের তো আগে দেখা উচিত ছিল না? আমরা তো বলেছি আগে এটা আমাদেরকে দেখাইতে হবে, কে ঘোষণাটা দিবে সেটা আগে নিশ্চিত করতে হবে এবং সেটাকে অর্ডার জারি করতে হবে। আমরা না করে অবিবেচনা প্রসূত তো আমরা সিগনেচারটা করি নাই। আমাদেরকে তখন বিভিন্নভাবে দায়ী করা হয়েছে যে আমরা সংস্কার প্রক্রিয়া পিছিয়ে দিতে চাই, কিন্তু আজকে তো তারাই একই জায়গায় চলে আসছে। সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সকালে কুয়াকাটার কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচন কর্মকর্তাদের এক কর্মশালায় একথা বলেন তিনি। এবার আরপিওতে সংশোধন আনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তারা চাইলে দায়িত্বরত আসন ও প্রিজাইডিং অফিসার ভোট গ্রহণ স্থগিত করতে পারবেন।
তাই নির্বাচন কর্মকর্তাদের নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান নির্বাচন কমিশনার। প্রতিটি নাগরিকের দায়িত্ব যে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য সহযোগিতা করা, ভালো, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যত প্রস্তুতি আছে আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যে কোনো মূল্যে করতে বদ্ধপরিকর। ভোলায় মিছিল করাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ালো বিএনপি ও বিজেপির নেতাকর্মীরা। বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে গণমাধ্যম কর্মী সহ উভয় পক্ষের অন্তত 50 জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ, রণক্ষেত্র পুরো এলাকা। ভোলায় মিছিল করাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ালো বিএনপি ও বিজেপির নেতাকর্মীরা। শনিবার দুপুরে শহরের নতুন বাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে মিছিল শেষে সমাবেশ করছিল বাংলাদেশ জাতীয় পার্টি। অন্যদিকে মহাজনপট্টি এলাকার দলীয় কার্যালয়ে সমাবেশ শেষে মিছিল বের করে জেলা বিএনপি। এ নিয়ে বিজেপি ও বিএনপির মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন দল দুটির নেতাকর্মীরা। এতে গণমাধ্যম কর্মী সহ উভয় পক্ষের অন্তত 50 জন আহত হন। এ সময় বেশ কয়েকটি গাড়ি ও বিজেপির অফিস ভাঙচুর করার অভিযোগ ওঠে। মিছিল চলাকালীন বিজেপির 12:30টার আগে শেষ হওয়ার কথা ছিল। আমরা 12:30টায় আমরা এখান থেকে শুরু করি, বাংলা স্কুলে মরে গেলে তাদের সাথে মুখোমুখি হয়। মুখোমুখির এক পর্যায়ে আমাদের নেতৃবৃন্দ বলেছে তোমরা একটু দাঁড়াও, আমরা ব্যাক করি, তারপর তোমরা যেও। সেই কথাকে উপেক্ষা করে তার পরবর্তীতে কে বা কারা ডিল করে, এই ডিলকে কেন্দ্র করে এই গন্ডগোলটা উৎপত্তি সৃষ্টি হয়। মিছিল শেষ হয়ে গেছে 1 ঘন্টা আগে, তারা এই হামলাটি চালিয়েছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে শেষ হওয়ার, আমাদের মিছিল শেষ হওয়ার। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সকলেরই শিষ্টাচার সুলভ আচরণ করা উচিত, এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করেছে। তো আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর অবস্থানে রয়েছি। আমরা তাদের উভয় পক্ষকেই ডিসপাস করে দিয়েছি। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। সময় সংবাদ, ভোলা। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গণ অনশন করছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সকালে নগরের প্রেস ক্লাবের সামনে শুরু হয় কর্মসূচি। এ সময় বক্তারা বলেন, বন্দর বিদেশিদের হাতে তুলে দিলে জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। স্লোগানে উত্তপ্ত চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বর। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল সহ বিভিন্ন স্থাপনা বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার সকাল 9টায় শুরু হয় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের গণ অনশন কর্মসূচি। শ্রমিক সংগঠন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে সংহতি জানান। এই সময় বক্তারা বলেন, দেশের অর্থনীতির প্রধান দ্বার ও কৌশলগত এই স্থাপনা বিদেশিদের ইজারা দেওয়া হলে জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। বিদেশিদের কাছে দিলে বন্দরে তাহলে আমাদের দেশের নিরাপত্তা হবে, নিরাপত্তার সমস্যা হবে। আর বর্তমান সরকার হলো অন্তর্বর্তীকালীন সরকার, তারা কোনো নির্বাচিত সরকার না, নির্বাচিত সংসদ নাই এখানে। সমাবেশে দাবি করা হয়, নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বছরে 1000 কোটি টাকার রাজস্ব দেয়, তাই এটি বিদেশিদের হাতে তুলে দেয়া আত্মঘাতী সিদ্ধান্ত। এই সময় দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারের ইজারা চুক্তি গোপন রাখা হয়েছে বলে অভিযোগ করেন তারা। এই বন্দর দিয়ে সমস্ত এক্সপোর্ট ইম্পোর্টের 92% এমসিসির মাধ্যমে আজকে সমাধা হয়। আমরা বুঝি না কেন বারবার এই বিদেশিকে দেওয়ার জন্য এই সরকার পায়তারা করছে। রাষ্ট্রবিরোধী জনস্বার্থবিরোধী সমস্ত প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছিল সেগুলো বাতিল করে এবং যাদেরকে দেওয়ার জন্য বর্তমানে ও সরকার করে যেতে পারে আপনারা করতে যাচ্ছেন সেগুলো থেকে দূরে সরে আসেন। বক্তারা অবিলম্বে সরকারকে বন্দর ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান। তা না হলে সারা দেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। ফেরদৌসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। জামালপুরে নৌকায় খেলতে খেলতে নদীতে ডুবে নিখোঁজ আরেক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। পরিবারে বইছে শোকের ছায়া, মায়ের কান্নায় ভারী পরিবেশ।
এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4 জনে। এখনও নিখোঁজ এক শিশু। মায়ের বুক ফাটা আর্তনাদে ভারী ঝিনাই নদীর পাড়। নিখোঁজ সন্তান কুলসুমের নিথর দেহ ফিরে পেলেন মা। শনিবার সকাল থেকে নদীর বিভিন্ন পয়েন্টে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানে নামেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এক পর্যায়ে নিখোঁজ কুলসুমের লাশ দেখতে পান তারা। উদ্ধারের পর হস্তান্তর করা হয় পরিবারের কাছে। এই নিয়ে 4 শিশুর লাশ উদ্ধার হলো। তবে এখনও নিখোঁজ রয়েছে বৈশাখী নামে আরেক শিশু। প্রখণ্ড তাপমাত্রা ছিল, যার ফলে তারা ছোট ছোট বাচ্চা নদীতে আসছে গোসল করার জন্য। পানির স্রোতই তারা এসে গেছে। বাপ মা তো কান্দে কান্দে মরবো, জীবন আর আসবো না। কত দুঃখ কষ্টে মানুষ করে, কত কিছু ঘর বাড়ি করে কাজ নাই, কি করলো, সব ফুরাই গেল। নিহত 4 জনের মধ্যে পলি আক্তার, কুলসুম ও আবু হাসানের বাড়ি মাদারগঞ্জের চরভাটিয়ান এলাকায়, আর সাইবা আক্তার সরিষাবাড়ি উপজেলার বাউসী এলাকার বাসিন্দা। শুক্রবার বিকেলে ঝিনাই নদীর আনারবাড়ি ঘাটে গোসল করতে নামে 5 শিশু। এই সময় পাড়ে বাঁধা নৌকায় খেলতে গিয়ে ডুবে যায় সবাই। রাতেই 3 শিশুর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সময় সংবাদ, জামালপুর। বাংলার সময় আরও থাকছে। চট্টগ্রাম অঞ্চলে বাড়ছে অগ্নিকাণ্ড। 11 জেলায় গত 22 মাসে পড়েছে কয়েকশো কোটি টাকার সম্পদ। জলাশয় সংকট, সরু রাস্তা ও যানজটে আগুন নিয়ন্ত্রণে বেকায়দায় ফায়ার সার্ভিস। বান্দরবান সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে নিহত বিজিবি সদস্য আক্তার হোসেনের দাফন সম্পন্ন হয়েছে ভোলায়। স্বজন শুভানুধ্যায়ীদের পাশাপাশি জানাজায় অংশ নেন তার বিজিবি সহকর্মীরাও। স্বামীর অকাল মৃত্যুতে দিশেহারা স্ত্রী, স্বজন ও সহকর্মীর অশ্রুসিক্ত নয়নে ভোলায় চিরনিদ্রায় শায়িত হলেন বিজিবি সদস্য আক্তার হোসেন। শনিবার সকালে আক্তারের লাশবাহী হেলিকপ্টার পৌঁছায় ভোলার দৌলত খান হেলিপ্যাডে। সেখান থেকে মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি কলেজ রোড এলাকায়। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। শেষবারের মতো বিদায় জানান আত্মীয় স্বজন, এলাকাবাসী। পরে আবি আবদুল্লাহ কলেজের পাশের ঈদগাহ মাঠে নেওয়া হয় মরদেহ। সেখানে জানাজা শেষে TNT জামে মসজিদ কবরস্থানে দাফন করা হয়। সীমান্তে প্রাণহানি কমাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি পরিবারের। আমার ছেলে যেইভাবে মারা গেছে, অদূর ভবিষ্যতে যেন সরকার এটার প্রতি একটা সুদৃষ্টি রাখে। বার্মার বাহিনীরা আমাদের রিপন ভাইকে এভাবে হত্যা করেছে। এজন্য আমরা আমাদের দেশের রাষ্ট্রপ্রধানের কাছে আমরা বিচার চাই। 12 অক্টোবর বান্দরবনের নাইখংছড়ির তমরু সীমান্তে টহলের সময় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আহত হন আক্তার হোসেন। 20 দিন চিকিৎসার পর শুক্রবার ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় তার। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। নিম্নমানের সামগ্রী ব্যবহারে বৈদ্যুতিক শর্ট সার্কিট, গ্যাস সিলিন্ডার লিকেজ ও বিস্ফোরণে চট্টগ্রাম অঞ্চলে বাড়ছে অগ্নিকাণ্ড। এখানকার 11 জেলায় গত 22 মাসে ছোট বড় 7,000 আগুনে পুড়ে গেছে কয়েকশো কোটি টাকার সম্পদ। জলাশয় সংকট, সরু রাস্তা ও যানজটে আগুন নিয়ন্ত্রণে বেকায়দায় পড়তে হচ্ছে ফায়ার সার্ভিসকে। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বৈদ্যুতিক দুর্ঘটনাজনিত আগুনে পুড়ছে বসতবাড়ি, মুহূর্তে ছাই সাধারণ মানুষের সহায় সম্পত্তি। আগুন থেকে রক্ষা পাচ্ছে না অত্যাধুনিক শিল্প কারখানাও। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 10 মাসে বৃহত্তর চট্টগ্রামে ৩,235টি আগুনের ঘটনা রেকর্ড করা হয়েছে। আর 2024 সালের পুরো বছরে 1,503টি বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনের পাশাপাশি গ্যাস লাইন লিকেজ থেকে 95টি, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 22টি, গ্যাস সিলিন্ডার লিকেজে 126টি সহ আগুনের ঘটনা ছিল 3,530টি। 2024-25 সালের মধ্যে প্রায় 7,000 অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এর মধ্যে ইলেকট্রিক শর্ট সার্কিট সবচেয়ে বেশি। এটার একমাত্র কারণ হলে আপনার ভোল্টেজ উঠানামা করা অথবা অবৈধ সংযোগের কারণে এই অগ্নিকাণ্ড ঘটিয়ে থাকে। 11 জেলার সমন্বয়ে গঠিত চট্টগ্রাম বিভাগে ফায়ার স্টেশন রয়েছে 105টি। 14 উপজেলার চট্টগ্রাম বিভাগে 28টি। আর 60 বর্গ মাইলের এই নগরীতে ফায়ার স্টেশন রয়েছে মাত্র 9টি, যা চাহিদার তুলনায় একেবারেই নগণ্য। আবার আগুন নেভানোর ক্ষেত্রে রয়েছে
নানা সংকট, নানা জটিলতা। নির্বিচারে জলাশয় ভরাট করে বহুতল ভবন তলায় আগুন নেভানোর ক্ষেত্রে তীব্র পানি সংকটে ভুগতে হয়। এছাড়া যানজটের কারণে ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি ঘটনাস্থলে পৌঁছতে দেরি হচ্ছে। তার সঙ্গে রয়েছে কেমিক্যাল থেকে সৃষ্ট আগুনের জটিলতা। শহরে জলাশয়ের অভাব আমরা বুঝতে পারি না, এবং শহরের সবচেয়ে বড় কথা হচ্ছে কী ধরনের আগুন, কী ধরনের দাহ্য বস্তু সেখানে রয়েছে তার তথ্যটি আমাদের সঠিক জানা দরকার। যেমন কেমিক্যাল হলে একটি যদি মেটেরিয়াল কোন ধরনের কেমিক্যাল সেখানে আছে, তার MSDS মেটেরিয়াল সেফটি ডাটাশিট যদি সেখানে থাকতো, তাহলে আমরা ওই ধরনের প্রিভেন্টিভ মেজার্সগুলো নিয়ে সেখানে আমরা ফায়ার ফাইট করতাম। তাই শিল্প কারখানার পাশাপাশি বহুতল ভবনের আগুন নেভানোর ক্ষেত্রে ফায়ার সার্ভিসের সক্ষমতা অর্জনের তাগিদ বিজিএমইএ এই নেতার। আমাদের যে মেকানিজমগুলো আছে ডিল করার জন্য, দ্যাট হ্যাজ টু বি মডার্নাইজ, অর আপনাকে ওখানে আরও ইনভেস্টমেন্ট করতে হবে, অ্যাওয়ারনেস বাড়ানো, অথবা আপনি যে গ্যাস লিকেজের ওখানে কমপ্লায়েন্স বাড়ানো। 22 মাসের আগুনে সম্পদের ক্ষতির পরিমাণ কয়েকশো কোটি টাকার বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় আরও থাকছে। সেন্ট মার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা উঠে গেলেও নেই পর্যটক। রাত্রি যাপনের অনুমতি না থাকায় নেই আগ্রহ। যাত্রী সংকটে ছাড়ছে না জাহাজ। দাবি পূরণের আশ্বাসে মৌলভীবাজারের রেলপথ অবরোধ স্থগিত করেছে আন্দোলনকারীরা। 4 ঘন্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর আগে সকালে রেল লাইনের উন্নয়ন, বন্ধ হয়ে যাওয়া রেল স্টেশন চালু সহ 8 দফা দাবিতে মৌলভীবাজারের রেলপথ অবরোধ করে দাবি বাস্তবায়ন আন্দোলন কমিটি। এতে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অবরোধের কারণে সিলেট থেকে 1 ঘন্টা দেরিতে ছেড়েছে জয়ন্তিকা ও পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন। বরিশালে আফসোস স্যালাইন ফার্মাসিউটিক্যালসে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সকালে বগুড়া রোড এলাকায় কারখানার মূল ফটকের সামনে কর্মসূচিতে অংশ নেন শতাধিক শ্রমিক। এ সময় তারা ব্যানার, ফেস্টুন হাতে প্রতিবাদ সহ শ্রমিক ছাঁটাইয়ের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। এদিকে কর্তৃপক্ষ জানায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থাকায় উৎপাদন কার্যক্রম বন্ধ রেখেছেন তারা। এছাড়াও শ্রমিকদের পাওনা 30 কর্মদিবসের মধ্যে পরিশোধ করার প্রয়োজনে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানানো হয়। সাগর রুনি সহ সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যশোরে মানববন্ধন হয়েছে। অন্যদিকে 21 দফা দাবি বাস্তবায়ন না হলে লং মার্চ টু যমুনা ঘোষণা দিয়েছেন রংপুরের সাংবাদিকরা। দুপুরে যশোর প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে সাগর রুনি সহ সব সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার, সুষ্ঠু তদন্তের দাবি জানান সাংবাদিকরা। পাশাপাশি বিগত সরকারের আমলে চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বাসনেরও দাবি জানান তারা। এদিকে রংপুরের প্রেস ক্লাব চত্বরে সাংবাদিক ইউনিয়নের আয়োজনে মানববন্ধনে অংশ নেয় 8 উপজেলার 200-র বেশি গণমাধ্যম কর্মীর। ব্যক্তরা বলেন, সাংবাদিকদের ন্যূনতম 35,000 টাকা বেতন নির্ধারণ, সব সাংবাদিক হত্যার বিচার, 9ম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, 10ম ওয়েজ বোর্ড গঠন সহ 21 দফা বাস্তবায়ন করতে হবে। খুলনায় বাসা ভাড়া দেওয়ার কথা বলে গৃহবধূকে হাতে পায়ে বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুট করেছে এক প্রতারক চক্র। এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, শহরের পূর্ব বানিয়াখামার এলাকায় চয়ন কুমার মণ্ডল নামে এক ব্যক্তি বাসা ভাড়া দেওয়ার বিজ্ঞাপন দেন ফেসবুকে। ওই বিজ্ঞাপনের সূত্র ধরে 30 অক্টোবর বিকেলে এক পুরুষ ও 2 নারী বাসা দেখতে গিয়ে চয়নের স্ত্রী প্রতিমা মণ্ডলকে পিস্তল ঠেকিয়ে জিম্মি করে। পরে তাকে বেঁধে রেখে ঘর থেকে 62,000 টাকা ও প্রায় 2 ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় তারা। ঘটনার পর চয়ন মণ্ডল সদর থানায় মামলা করেন। পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে খান জাহান আলী রোডের একটি বাড়ি থেকে 3 জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে একটি পিস্তল সদৃশ লাইটার, 3টি মোবাইল ফোন সহ কিছু সামগ্রী জব্দ করেছে। ফরিদপুরে পিস্তল থেকে ছিনতাইয়ের ঘটনায় জড়িত 2 জনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানায়, গত 21 অক্টোবর শোভারামপুর এলাকায় 2 যুবক পিস্তল ঠেকিয়ে মঞ্জু রানী নামের গৃহবধূর কানের দুল ছিনিয়ে নেওয়ার ঘটনার তদন্ত শুরু হয়। শুক্রবার তথ্য প্রযুক্তির সহায়তায় সালথা উপজেলা থেকে অভিযুক্ত শরীফুল ইসলামকে ওরফে ডন শরীফ ও রাইহান মোল্লাকে গ্রেফতার করা হয়। ভৈরবে নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে 4 জনকে। শুক্রবার রাতে মেঘনা নদীতে মামনি ইনভার্টার নিকট একটি ব্ল্যাকহেড আটক করে তল্লাশি চালায় নৌ পুলিশ। এ সময় 60 বস্তা ভারতীয় ফোস্কা, 6,400 পিস জিলেট ব্লেড জব্দ করা হয়। 1 বছর ধরে একটি চক্রের সহযোগিতায় এমন অপরাধ চলে আসছিল বলে স্বীকার করেছে আটককৃতরা।
খুলনায় চালু হলো আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন নতুন কেন্দ্রীয় কারাগার। সকালে পুরাতন কারাগার থেকে 100 কয়েদিকে নতুন কারাগারে স্থানান্তরের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। এ সময় ফুল দিয়ে বন্দীদের স্বাগত জানানো হয়। নতুন এই কারাগারটিতে 2000 বন্দী ধারণ ক্ষমতা হলেও ভবিষ্যতে আরও 2000 বন্দীর জন্য নতুন ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। কারাগারটিতে বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দীদের জন্য আলাদা ভবন, নারী, কিশোর ও কিশোরীদের জন্য আলাদা ব্যারাক, হাসপাতাল ও মোটিভেশন সেন্টারের ব্যবস্থা রাখা হয়েছে। এদিকে ফেনীতে শুরু হয়েছে দ্বিতীয় কারাগারের কার্যক্রম। সকালে জেলা কারাগার থেকে 21 বন্দীকে স্থানান্তরের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। এছাড়া চট্টগ্রাম বিভাগের 6টি জেলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত মোট 180 জন বন্দীকে পর্যায়ক্রমে স্থানান্তর করা হবে এখানে। এর আগে পুরাতন জেলা কারাগার ভবনকে ফেনী কারাগার 2 হিসেবে ঘোষণা করা হয় বলে জানান জেল সুপার মোহাম্মদ দিদারুল আলম। 6 মাস পর সেন্ট মার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা উঠে গেলেও নেই পর্যটক। রাত্রি যাপনের অনুমতি না থাকায় আগ্রহ হারাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। জাহাজ কর্তৃপক্ষ বলছে যাত্রী সংকটে নভেম্বরে জাহাজ ছাড়বেন না তারা। তারপরও সেন্ট মার্টিনের উদ্দেশ্যে কক্সবাজার ঘাট থেকে ফিরে যাচ্ছেন অনেকে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। 1 নভেম্বর পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে সেন্ট মার্টিন দ্বীপ। তাই সেন্ট মার্টিন ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজারের BIWTA ঘাটে আসেন ফরিদপুরের শামীম খান, কিন্তু কাউন্টারে বিক্রি হচ্ছে না টিকিট, নেই জাহাজও। আজকে চলে আসছি যে সেন্ট মার্টিন যাব এই উদ্দেশ্যে, তো আইসা দেখি তো এক বিরাট কায়দা ওয়েদা। শুধু শামীম খান নন, সেন্ট মার্টিন ভ্রমণে যেতে অনেক পর্যটক এসেছিলেন ঘাটে। সবাই ফিরেছেন হতাশ হয়ে। নভেম্বরেও সেন্ট মার্টিনে রাত্রি যাপনের অনুমতি চাইছেন পর্যটকরা। ঘাটে এসে দেখলাম যে কোনো জাহাজই চলাচল অফ, তো যার কারণে একটু হতাশাই হলাম। ওভারনাইট স্টে করতে না পারলে সেটা আসলে ওয়ার্থি না যাওয়াটা। জাহাজ কর্তৃপক্ষ বলছে দীর্ঘ সময় জাহাজে চড়ে সেন্ট মার্টিন পৌঁছে রাতে থাকার অনুমতি নেই পর্যটকদের। মাত্র 1 ঘন্টা দ্বীপে ঘুরেই আবার জাহাজে উঠতে হবে পর্যটকদের। তাই লোকসানের সংখ্যায় জাহাজ ছাড়ছেন না তারা। নৌ পরিবহন দপ্তর এখনো রেশিওর যে শিডিউলটা ওইটা দেয় নাই। তো এই শিডিউলটা আমরা কি চেয়ে নিব না ওনারা চেয়ে নিবে? কারণ ওনারাই তো নিজেরা মিটিং করছে। বলতে গেলে একটা সম্পূর্ণ সমন্বয়হীনতা, আমাদের সাথে তামাশা। এমন পরিস্থিতিতে জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে বসে বিষয়টি সুরাহার কথা বলছে জেলা প্রশাসন। ট্যুরিজম বোর্ডের পক্ষ থেকে একটা অ্যাপস ডেভেলপ করা হয়েছে, যারা টিকিট কাটতে আগ্রহী সেখানে গেলে তারা টিকিট কাটতে পারবে। 3 বছর আগেও টেকনাফ থেকে দৈনিক 5-6 হাজার পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাতায়াত করত 9 থেকে 11টি জাহাজ। কিন্তু মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের কারণে টেকনাফ সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 2-3টি দলের মতামত চাপিয়ে দেয়া মানবে না বিএনপি। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র রুখতে সোচ্চার হওয়ার আহ্বান। রাজনীতিতে ধর্মের ব্যবহার বন্ধে সজাগ থাকার তাগিদ। এবং চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল বিদেশিদের ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে গণ অনশনে শ্রমিক কর্মচারীরা। নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ার শঙ্কা। এ ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে থাকবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ ইনান। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।